আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, কিন্তু কাউকে ক্ষমতা নেওয়ার জন্য, কোনো দলকে, ইসলামী আন্দোলন ক্ষমতা নেওয়ার জন্য না। জনগণ যদি আমাদেরকে না বলে তখন আপনার হা বলার কোনো সুযোগ নেই। আমাদের শরীকদের মধ্যে অনেকেই এমন কিছু কাজ করতেছি যেগুলি ইসলাম শরিয়ার সম্মত না। এখানে কিন্তু আমরা ইসলামকে বিশাল একটা বোঝা মনে করি, মনে হয় কোনো চাকরি থাকবে না, সব পরিবর্তন হয়ে যায়, ব্যাপারটা কিচ্ছু না। শরিয়ার সম্মতভাবে যেখানে যতটুকু নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আমরা সে অগ্রাধিকার দেব। ইসলাম তো নারীকে অগ্রাধিকার দেয়। ঢাকা স্ট্রিমের বিশেষ আয়োজন স্ট্রিম টকে আপনাদের স্বাগত। আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আমরা আজ কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির হালচাল এবং ইসলামী আন্দোলনের প্রস্তুতি নিয়ে। শেখ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব, ইসলামী আন্দোলনের নির্বাচনের প্রস্তুতিটা কেমন? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি মোটামুটি আলহামদুলিল্লাহ শেষের দিকে। আমরা নমিনেশন সাবমিট করেছি। কিছু সামান্য ত্রুটির কারণে কিছু নমিনেশন পেপার স্থগিত, কিছু বাতিল হয়েছিল, সেগুলো আমরা আপিল করেছি। আশা করি ইনশাআল্লাহ 90% আমরা সেগুলো পেয়ে যাব। আজকে অনেকগুলি হয়ে গেছে। আমাদের নেতাকর্মীরা এবং যারা ক্যান্ডিডেট আছেন তারা মোটামুটি মাঠ পর্যায়ে চুষে বেড়াচ্ছেন। আশা করি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। শেখ, আপনারা কয়টা আসনে মূলত নির্বাচন করবেন এককভাবে, এবং সেগুলোতে কেমন? আমরা তো জোট মানে অ্যালায়েন্স ভিত্তিক নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছি। এখন পর্যন্ত সেই অবস্থানে আছি। যদি সেটা কোনো ক্রমে ব্যত্যয় ঘটে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন পর্যন্ত তো আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারণ করতে পারি না। আচ্ছা আচ্ছা, জোটগতভাবে যদি নির্বাচন করেন তো ইসলামী আন্দোলন আনুমানিক কতগুলো আসনে? যেগুলো সিদ্ধান্ত হবে, আচ্ছা, যে পরিমাণ সিদ্ধান্ত হবে। আপনারা মানে নির্বাচনের যে ইশতেহার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানুষের ভোট দেওয়ার জন্য, আকর্ষণ তৈরি করার জন্য, দলটা নির্বাচনে গেলে, ক্ষমতায় গেলে কি হবে না হবে, আপনাদের ইশতেহারে কি কোন দিকগুলো থাকবে? আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা কি? দুর্নীতি। এই দুর্নীতির মূল উৎপাটন কীভাবে করা যায় এই ব্যাপারে আলোচনা করব। যারা বেকার যুবক আছে তাদের কর্মসংস্থান কিভাবে করা যায় সেইভাবে আলোচনা করব। দেশকে উন্নয়ন কিভাবে করা যায়, আমাদের মা বোনদের কীভাবে তাদেরকে ইজ্জাত আবরুর সাথে তাদের উন্নতি করার চেষ্টা করা যায় শরিয়া সম্মতভাবে, সেটা আমরা চেষ্টা করব। শিক্ষা ডিপার্টমেন্টের যে ভঙ্গুর অবস্থা সেটাকে এস্টাবলিশ করা, শক্তিশালী করার চেষ্টা করব। আমরা দ্বীনি শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাটার প্রতি বেশি আমরা রোল প্লে করব। আসলে দেখা যায় আমরা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটার মধ্যে অনেক ছেলে মাস্টার্স পাস আছে, কিছু করতে পারে না। অথচ চায়না দেখেন, তারা মাস্টার্স পাস করে নেয় কিন্তু তারা একটা উদ্ভাবন করতে পারে, নতুন সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা কারিগরি বিদ্যাটাকে বেশি প্রাধান্য দেব। আর দেখেন আমাদের একটা MA পাস, মাস্টার্স পাস লোক যদি বিদেশে যায়, সে দেখা যায় বেকারত্ব জীবন যাপন করতেছে, কেন তার কোনো নেই, ভালো কোয়ালিটি নেই, কোনো শিক্ষা, কারিগরি কোনো শিক্ষা নেই। অথচ দেখা যায় আমাদের দেশের কারিগরি শিক্ষা গ্রহণ করছে, তার কিন্তু ভালো অবস্থানে আছে। এটা আমি দেখছি বিদেশে বিভিন্ন জায়গায়। আজকেও দেখেন আমাদের হাজারো মাস্টার্স পাস, তারা কিন্তু বেকার ঘুরতেছে। অথচ যারা কাজ জানে, মেশিনের কাজ জানে, দেখেন একজনের বেকার নেই। মানে যারা টেকনিশিয়ান আছেন দেখবেন টেকনিশিয়ানদের অবস্থা খুবই ভালো। এর জন্য আমরা চাইবো যে আমাদের যারা বেকার আছে এদেরকে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায় এই ব্যাপারটা আমরা গুরুত্ব দেব। এবার আমাদের চরিত্র একেবারে ড্যামেজ হয়ে গেছে, আদর্শ এবং চরিত্র নৈতিকতা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। অর্থাৎ আমরা চাইবো যে যেখানে যেখানে আমাদের ভণ্ডুল অবস্থা চলে গেছে সেই ভণ্ডুল অবস্থার থেকে আবার কিভাবে এই জাতিকে গড়া যায় আমরা সেটার বেশি গুরুত্ব দিই। ইশতেহারটা কবে আসবে? আসবে ইনশাআল্লাহ, শীঘ্রই আসবে, শীঘ্রই চলে আসবে। আচ্ছা, একটা প্রশ্ন, এটা কমন প্রশ্ন আপনাদেরকে করা হয়, আমিও সেটা করতে চাই। সেটা হচ্ছে, আপনারা একক অথবা জোটগত যেভাবেই সমঝোতার মাধ্যমেই হোক নির্বাচন করার পরে আপনার যে সরকারটা, যদি আপনারা জয়ী হন, সেক্ষেত্রে আপনাদের সরকারের গঠন করবেন যে সরকারটা, সেটার নীতি এবং কাঠামোটা কীরকম হবে? যদি ইসলামপন্থীরা বেশি যায় সেখানে কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে। ইসলামপন্থীরা বেশি যায় আর ইসলামপন্থীরা বেশি না যায়, তখন আমরা দেখবো তখন কি করা যায়। এটা তো তখন একইভাবে কিছু করা সম্ভব না। কোরআন সুন্নাহর ভিত্তিতে বলতে মানে একটু যদি এক্সপ্লেন করেন। বাস কোরআন সুন্নাহই আমাদের মূল আদর্শ এবং নীতি। শরিয়া ভিত্তিতে আমরা দেশ গড়ার চেষ্টা করব।
শরিয়া ভিত্তিতে আইন রচনা প্রণয়ন করার সেক্ষেত্রে কি মানে আমূল পরিবর্তন আসবে দেশে, তাই তো? না, খুব আমূল পরিবর্তন আসবে না। আসলে আমরা কিন্তু এখানে একটা মারাত্মক ভুল করি। আমরা মনে করি ইসলাম মানে হলে এখন বর্তমান যারা ডিসি থাকবে তারা থাকবে না, এসপিরা থাকবে না, শিক্ষকরা থাকবে, এটা আসলে ভুল। বিচারকরা থাকবে না, ব্যাংকাররা থাকবে না, আসলে প্রত্যেকের জায়গায় থাকবে। এতদিন হিসাবটা করছে সুদ ভিত্তিক, এখন হিসাবটা করে ব্যবসা ভিত্তিক। ম্যানেজার উনিই থাকবেন, শুধু পার্থক্য করে সুদ ভিত্তিক অঙ্ক, ব্যবসা ভিত্তিক অঙ্ক। বিচারকরা তারাই থাকবেন। এতদিন ব্রিটিশ ল অনুযায়ী বিচার করছেন, এখন সেখানে কিছু সামান্য কিছু, আসলে শরিয়াতের মধ্যে তো এমন বিচার নাই যেটা সব জায়গার সাথে কন্ট্রাডিকশন হবে, ব্যাপারটা এরকম না। দেখেন কোরআন ও সুন্নাহ যে বিধানগুলি দিছে, যে হুদুদ আছে, কেসাস আছে, আইন আছে, সেই আইনের বাহিরে যে আইনগুলি আছে সেটা একটু পরিবর্জিত হবে। তার মানে এরকম না যে সব পরিবর্তন, যেমন আমি ট্রাফিক ল কি পরিবর্তন করবেন নাকি, আমি বিআরটিসি ল কি পরিবর্তন করবেন নাকি, যেমন আমরা শিক্ষা ব্যবস্থা মানে যেটা আছে এর মধ্যে হয়তো বা দারুইনের শিক্ষা ব্যবস্থা সেখানে পরিবর্তন করে, সেখানে ইসলামী এই বাস এতটুকু। তার মানে গোটা বই পরিবর্তন ব্যাপারটা, অঙ্ক এটা আমি পরিবর্তন করবো, ইংলিশকে পরিবর্তন করতে পারবেন নাকি। আপনি সেখানে এতটুকু বলবো, যেমন ট্রান্সজেন্ডারের যে চ্যাপ্টারগুলি আছে, দুই একটা চ্যাপ্টার, এই শুধু এতটুকু তার মানে গোটা বই পরিবর্তন হবে না। এখানে কিন্তু আমরা ইসলামকে বিশাল একটা বোঝা মনে করি, মনে হয় কোনো চাকরি থাকবে না, সব পরিবর্তন হয়ে যায়, ব্যাপারটা কিচ্ছু না। অর্থাৎ প্রত্যেকটা দায়িত্বশীল প্রত্যেকের জায়গায় থাকবে, প্রত্যেক চাকরি যে যেমন ডাক্তার, ইসলামিক কানুন আসলে কি ডাক্তার পরিবর্তন হবে? সব জায়গায় থাকবে, শুধু দুই একটা জায়গায় যেখানে দুর্নীতি আছে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যেখানে ব্রিটিশ ল ইসলামের সাথে সাংঘর্ষিক আছে সে পরিবর্তনে ইসলামিক ল হবে, বাস এতটুকু। এটা কোনো কঠিন ব্যাপার না। আপনাদের মানে আপনারা যে জোটের কথা শোনা যাচ্ছে, 11 দলের বা 12 দল যে জোটের কথা শোনা যাচ্ছে, তার শরিক দল, অন্যতম শরিক দল হচ্ছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের প্রধান যিনি আমির, তিনি নারী প্রশ্নে অনেকবার বক্তব্য দিয়েছেন, সরকার গঠন করলে কী করবেন না করবেন, কিন্তু আপনাদের থেকে সেরকমভাবে খোলাখুলি কোনো বক্তব্য আমরা শুনতে পাই নাই। অর্থাৎ আপনারা যদি সরকার গঠন করেন, সেখানে নারী প্রশ্নটা কীরকমভাবে ডিল করবেন? শরিয়া সম্মতভাবে নারীদেরকে যত উন্নতি করার প্রয়োজন সম্ভব। নারীরা কি নির্বাচন করতে পারবেন? এরপরে আমি আগেই বলছি একটা মৌলিক শরিয়া সম্মতভাবে, এটা বিশ্লেষণ ব্যাপার। কোন জায়গায় করতে পারবে, কোন জায়গায় করতে পারবে না, কোন জায়গায় যেতে পারবে, কোন জায়গায় যেতে পারবে না, এটা বিশাল একটা ব্যাখ্যার বিষয়। আমি এক কথা বলতে পারি যে শরিয়া সম্মতভাবে যেখানে যতটুকু নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আমরা সে অগ্রাধিকার দেব। ইসলাম তো নারীদেরকে অগ্রাধিকার দিছে, সাম্য করে নাই, সমধিকার দেয় নাই। ইসলাম তো নারীকে অগ্রাধিকার দিছে। এখানে আমরা অগ্রাধিকার না, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। আমরা শব্দ প্রয়োগ করব কোনটা ভাই? ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। যেখানে যার যতটুকু ন্যায্যতার প্রয়োজন আমরা সেখানে ততটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করব। সম না, সম হতে পারে না। যদি সম নয় তো প্রত্যেকটা মহিলাকে প্রাইম মিনিস্টার বানায় দেন, যেটা মহিলার প্রাইম মিনিস্টার ছিল। এটা হয়, উনি যোগ্যতা রাখছে, ওইটা ওনার, এর যে যোগ্যতা আছে আমরা সেখানে তাকেই প্রদান করব, অর্থাৎ ন্যায্য অধিকার প্রদান করবো আমরা। না, কিন্তু আপনাদের দলেতে কোনো কমিটিতে বা কমিটির প্রধান বা অন্য কিছুতে নারীদের অংশগ্রহণ দেখা যায় না। আমাদের কমিটির মধ্যে নারীরা আছে তো, কিন্তু আমরা সাধারণত দেখি না তাদেরকে কোনো পদে। দেখেন আসলে আমরা ভুল মেসেজ দিই। যেমন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, তিনি মশওয়ারার মধ্যে ছিলেন না? তিনি মশওয়ারা ছিলেন তো। এবং হুদাইবিয়া সন্ধির মধ্যে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনরা নবী আলাইহিস সালাতু মানে ঈশার মানে হালালের ব্যাপারটা নবী আলাইহিস সালাম বলছেন হালাল হয়ে যাও, তিনি মানতেছিলেন না, তখন পরামর্শ কি দিয়েছেন? উম্মে সালমা রাদিয়াল্লাহু, মুশরিক তো মহিলারা হতে পারবে। এবং আমাদের মধ্যে তো আপনারা জানেন ইসলামের এরকম কোনো মুহাদ্দিস নেই যারা নারীদেরকে ওস্তাদ না মেনে মুহাদ্দিস হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সব জায়গায় নারীদেরকে নিতে চাই না, আবার সব জায়গায় পুরুষদেরকে নিতে চাই না। যেখানে যার অগ্রাধিকার, যেখানে যার প্রয়োজন, ন্যায্য অধিকার, আমরা সেখানে তাকে নিতে চাই। এখন আপনি যদি মনে করেন যেমন পুরুষরা 2 মণের বোঝা টানে, প্রত্যেকটা মহিলাকে 2 মণের বোঝা টানাতে হবে, এটা আপনি পারবেন? সম্ভব? এখন যদি কেউ প্রশ্ন কেন পারবেন না, আমি বলি তুমি একটা গাধা, তার এই যোগ্যতা নাই, তাকে এটা কেন চাপাইতেছো তুমি? অর্থাৎ যেখানে যার যেরকম অধিকার, ন্যায্য অধিকার, আমরা সেখানে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা। মানে কেউ কোনো নারী যদি প্রশাসক হইতে চায় তাহলে প্রশাসক হতে পারবে, যদি শরিয়ার সম্মত অবশ্যই পারবে। মানে এটা শরিয়ার সম্মত, এটা ব্যাখ্যার দরকার আছে। আমি আগেই বলছি ব্যাখ্যার প্রয়োজন আছে।
আমি তো এখন ব্যাখ্যা দেবো না, ব্যাখ্যা তো অনেক পৃষ্ঠা লাগবে। Right. আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনি তো দুইটা আসনে মনোনয়ন দাখিল করেছেন, তাই না? দুইটা আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু চরমনের পীর মহোদয় হচ্ছে কোনো আসন থেকে নির্বাচন করছেন কি? না, এই ব্যাপারে মানে আমির করতেছেন না, আমাদের হ্যাঁ, আমির সাহেব করছেন না, এটার কি কোনো কারণ আছে? না, কোনো নীতি কারণ? তিনি বাংলাদেশের সব জায়গায় সফর করবেন, এর জন্য আমরা তাকে খালি রেখেছি। ইনশাল্লাহ যদি আমরা দুইটা আসনে জিততে পারি তখন দেখা যাবে যে আমিরকে তখন আমরা হয়তো ইনশাল্লাহ এখানে ইনক্লুড করতে পারি। মানে এইরকম কোনো কিছু নাই যে আমির সাহেব নির্বাচন করবেন না না, না এরকম না, কোনো নীতি বা এরকম সিদ্ধান্ত নেই, ওরকম কিছু নাই। আচ্ছা, একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে আপনারা মানে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটও হবে, গণভোটের পক্ষে আপনারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন যদি কোনোভাবে না ভোট জয়ী হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের রাজনৈতিক অবস্থানটা কি থাকবে? জনগণ সিদ্ধান্ত নেবে, এটা জনগণের বাইরে তো আমার কিছু করার এরপরে কোনো রাজনৈতিক অবস্থান থাকবে কি না। দেখেন, জনগণ যদি আমাদেরকে না বলে তখন আপনার হা বলার কোনো সুযোগ নেই। জনগণ যদি আপনাকে নির্বাচিত করে সেখানে এখানে আমার না বলার কিছু নেই। আবার জনগণ যদি আপনি নির্বাচন না করে তখন এখানে হা বলার কিছু নেই। এর জন্য গণভোটের উদ্দেশ্য তো হলো জনগণ এটা কোনটাকে সাপোর্ট করে। আমাদের দেশে যেহেতু জনগণের ভিত্তিতে সব কিছু হয়, সেখানে জনগণ অ্যাভয়েড করে কিছু করে। শেখ, আমি আমাদের আলাপের শেষের দিকে চলে আসছি, একটা জিনিস জানার জন্য। এটা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা অন্যান্য জায়গায় এই আলোচনাটা আছে যে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী এবং হচ্ছে সম্ভাবনা অন্যান্য দল মিলে যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে যাচ্ছে, এই ধারণাটা মূলত কিভাবে আসলো, কার মাথা থেকে আসলো? এটা আমাদের আমির বিশ্ববন্ধু চরমনাই, আমাদের ইসলামী আন্দোলন আমির, তিনি প্রথম এটাকে প্লে করছেন, এক বাক্সে ভোটের ভোটটা চিন্তা করছেন যে দেখিনি জীবনভর আমরা ফ্যাসিস্টদের কবলে ছিলাম, ইসলাম কোনোদিন ক্ষমতায় যায় নাই, দেখি ইসলামকে ক্ষমতায় নেওয়া যায় কিনা। এটা চেষ্টা তিনি করেছেন এবং প্রথমে পলিসি তার মাথার থেকে আসছে। আপনাদের এই চেষ্টাটা এখন মানে কোন পর্যায়ে আছে? না, চেষ্টা অব্যাহত আছে, জানি না কতক্ষণ টিকে। আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, কিন্তু কাউকে ক্ষমতায় নেওয়ার জন্য, কোনো দলকে ইসলামী আন্দোলন ক্ষমতায় নেওয়ার জন্য না। এখন এই পলিসিটাকে কেউ যদি ক্ষমতায় যাওয়ার সিঁড়ি মনে করে, সেটা ভুল করবে, যাতার সাথে এটা মারাত্মক ভুল করবে, যে ভুলের আর সমাধান হবে কিনা আমি জানি না। আচ্ছা, মানে এটা খুব খোলাখুলি এখন বলা যায়, যেহেতু এগুলো লেখা হচ্ছে, পত্রপত্রিকা আলোচনা হচ্ছে, যে জামায়াতে ইসলামের সঙ্গে আপনাদের আসন সমঝোতা নিয়ে এক ধরনের বিভক্তি তৈরি হয়ে গেছে। আপনিও সংশয় প্রকাশ করতেছেন যে এই সমঝোতাটা শেষ পর্যন্ত হবে কিনা। আসলে আসন ভিত্তিক না, আসন নিয়ে না। আসলে কি নিয়ে? আসন নিয়েও নয়, কিছু নিয়েও নয়। আমরা একটা পলিসি অ্যাডপ্ট করছি যে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, ইসলামকে ক্ষমতায় বসাতে চাই, ইসলাম শরিয়া অনুযায়ী চলতে চাই। আমাদের শরিকদের মধ্যে অনেকেই এমন কিছু কাজ করতেছি যেগুলি ইসলাম শরিয়ার সম্মত না। আচ্ছা, শরিয়ার সম্মত না এবং শরিয়াতের সাথে মারাত্মক সাংঘর্ষিক, মানে জোটের যে শরিকরা আছে এরকম কিছু আমরা আছি, বিশ্লেষণ করব না এগুলি। আমরা আসলে ইসলামকে ক্ষমতা, শরিয়াতকে বসাবার, শরিয়াতই অনুযায়ী, তার শরিয়াতকে অবজ্ঞা করে তো আসলে ইসলাম হয় না, ইসলামকে অবজ্ঞা করে ইসলাম হয় না। মানে আপনাদের যে 11 দল বলা হচ্ছে, এখন সেই 11 দলের কোনো একটি দল বা একাধিক দল হচ্ছে যারা ইসলাম বিরোধী কাজ করছেন বা ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করছেন, এটা বলতে চাচ্ছেন? মানে যেটা শরিয়াতে আছে আমি সেটাকে অবজ্ঞা করতেছি, ও, এরকম কিছু আছে। এর জন্য মানে আমরা চাই ইসলামকে, আমাদের প্রথম ছিল ইসলামকে ক্ষমতায় বসাবো। আচ্ছা, এখন নারীর অধিকার রক্ষা করতে গিয়া যদি শরিয়াতের, কোরআনের বিরুদ্ধে কথা বলে যে আসেন আমরা সবাই বৈষম্য দূর করি, কি কথা ঠিক না? এটা সমস্যা। এতক্ষণ আমরা বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কথা বললাম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুফতি ফয়জুল করিমের সঙ্গে। আমরা কথা বলেছি ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রস্তুতি এবং ইসলামী আন্দোলনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস সহ 11টি দলের জোট গঠন নিয়ে যেসব ব্যাপার চলছে তা নিয়ে।